আমাদের আজকের আয়োজন হুমায়ূন আহমেদের লেখা মেঘের ছায়া থেকে গ্লাস ভর্তি তেঁতুলের শরবত। রেহানা গ্লাস ভর্তি তেঁতুলের শরবত নিয়ে যাচ্ছিলেন। শুভ্রর ঘরের কাছে এসে থমকে দাঁড়ালেন। চাপা হাসির শব্দ আসছে। শুভ্র হাসছে। রাত 1টা বাজে। শুভ্রের ঘরের বাতি নেভানো। সে অন্ধকারে হাসছে কেন? মানুষ কখনো অন্ধকারে হাসে না। কাঁদতে হয় অন্ধকারে, হাসতে হয় আলোয়। রেহানা ডাকলেন, শুভ্র। শুভ্র হাসি থামিয়ে সঙ্গে সঙ্গে উত্তর দিল, কি মা? কি করছিস? ঘুমুচ্ছিলাম, হঠাৎ ঘুম ভাঙলো। রাত কত মা? 1টা বাজে। তোর কি কিছু লাগবে? না। শুভ্র আবার হাসছে, শব্দ করে হাসছে। রেহানা চিন্তিত মুখে শরবতের গ্লাস নিয়ে শোবার ঘরে ঢুকলেন। কেন জানি শুভ্রকে নিয়ে তার চিন্তা লাগছে। তার মনে হচ্ছে শুভ্র কোনো সমস্যায় পড়েছে। ইয়াজউদ্দিন সাহেব খালি গায়ে ফ্যানের নিচে বসে আছেন। কার্তিক মাস, ঠান্ডা ঠান্ডা লাগছে। শীত নেমে গেছে। ঘুমোতে হয় পাতলা চাদর দিয়ে। এই সময়ে খালি গায়ে ফ্যানের নিচে বসে থাকার অর্থ হয় শীত। ইয়াজউদ্দিন সাহেব বসে আছেন কারণ তার গরম লাগছে। অল্প অল্প ঘাম হচ্ছে। বুকে চাপা ব্যথা অনুভব করছেন। তার ধারণা তিনি হার্ট অ্যাটাক প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছেন। অন্য যে কেউ এই অবস্থায় ঘাবড়ে যেত। ইয়াজউদ্দিন সাহেব খুব স্বাভাবিক আছেন। স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, গ্লাসে কি? তেঁতুলের শরবত, বিট লবণ, চিনি, তেঁতুল। খাও, ভালো লাগবে। ইয়াজউদ্দিন সাহেব কোনো তর্কের ভেতর গেলেন না। গ্লাস হাতে নিলেন। রেহানা নির্বুদ্ধিতায় মাঝে মাঝে তিনি পীড়িত বোধ করেন। আজও করছেন। তার কি সমস্যা রেহানা জানে না। রেহানাকে বলা হয়নি, অথচ সে তেঁতুলের শরবত নিয়ে এসেছে এবং রেহানার ধারণা এই শরবত খেলে ইয়াজউদ্দিন সাহেবের ভালো লাগবে। কে তাকে এইসব চিকিৎসা শিখিয়েছে? বছর 2 আগে তার একবার তীব্র পেট ব্যথা শুরু হলো। রেহানা এক গ্লাস বরফ শীতল পানি নিয়ে এসে উপস্থিত। পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, পানিটা খাও, ভালো লাগবে। তিনি খেয়েছেন। আজও তাই করলেন। হাত বাড়িয়ে তেঁতুলের শরবত নিয়ে 2 চুমুক খেয়ে গ্লাস নামিয়ে রাখলেন। রেহানা বললেন, ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে। চিনি কম হয়েছে, আর একটু চিনি দেব? চিনি ঠিকই আছে। শরীরটা কি এখন ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। ফ্যান একটু বাড়িয়ে দাও। ইয়াজউদ্দিন সাহেবের শরীর মোটেই ভালো লাগছে না। নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। বসে থেকে স্বস্তি পাচ্ছেন না। শুয়ে পড়লে হয়তো ভালো লাগতো। তিনি ঘড়ি দেখলেন। 1টা 10 বাজে। ঘরে আলো জ্বলছে। আলো চোখে লাগছে। মানুষের অসুস্থতার প্রথম লক্ষণ হচ্ছে আলোর অসহ্য বোধ হওয়া। অসুস্থতা মানুষকে আলো থেকে অন্ধকারে নিয়ে যেতে চায়। রেহানা বললেন, তুমি কি বারান্দায় এসে বসবে? বারান্দায় হাওয়া আছে। হাওয়ায় বসলে তোমার ভালো লাগবে। চলো বারান্দায় যাই। শরবতটা খাবে না? না। ইয়াজউদ্দিন স্ত্রীর সাহায্য ছাড়াই উঠে দাঁড়ালেন। বারান্দায় গিয়ে বসলেন। পুরনো ধরনের এই বাড়ির পেছনে লম্বা টানা বুল বারান্দা। বারান্দার এক মাথায় 3টি বেতের চেয়ার ছাড়া আর কোনো আসবাব নেই। চেয়ার 3টি দেয়াল ঘেঁষে পাশাপাশি সাজানো। সাদা রং করা, গদি সবুজ। মাঝখানের চেয়ারটা তার। দীর্ঘ 10 বছরে তিনি কখনো মাঝের চেয়ার ছাড়া কোথাও বসেননি। আজ বসলেন। তিনি দক্ষিণের চেয়ারে বসেছেন। মাঝেরটা খালি। তিনি ভেবেছিলেন রেহানা এই ব্যাপারটা ধরতে পারবে। সে মনে হচ্ছে ধরতে পারেনি। রেহানা তার পাশের চেয়ারেও বসেনি।
মাঝখানে একটা খালি চেয়ার রেখে তৃতীয় চেয়ারটিতে বসেছে। রেহানা, হুঁ। শুভ্রর ঘরে বাতি জ্বলছে কেন? ও কি জেগে আছে? হ্যাঁ, জেগে আছে। এত রাত পর্যন্ত তো জেগে থাকার কথা না। আমার মনে হয় সে বাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছে। তুমি একটু দেখে এসো তো। রেহানা উঠে চলে গেলেন। খালি গায়ে বারান্দায় বসে থাকায় তার একটু শীত শীত লাগছে। বুকের চাপা ব্যথা একটু কমেছে বলে মনে হচ্ছে। পানিতে গুলিয়ে একটা অ্যাসপিরিনের 1/4 এবং ঘুমের জন্য 2 5 মিলিগ্রামের ফিজিয়াম খেয়ে শুয়ে পড়লে হয়। যে কোনো শারীরিক অসুস্থতায় গাঢ় ঘুম সাহায্য করে। শরীর তার নিজস্ব পদ্ধতিতে তার বিকল অংশ ঘুমের মধ্যে ঠিক করে ফেলে, কিংবা ঠিক করে ফেলার চেষ্টা করে। তিনি রেহানার জন্য অপেক্ষা করছেন। রেহানা ফিরছে না। ইয়াজউদ্দিন সাহেব নিশ্চিত হলেন শুভ্র জেগে আছে। সে মার সঙ্গে গল্প করছে। তারা দুজন কি কথা বলছে ইয়াজউদ্দিন সাহেবের শোনার ইচ্ছা করল। সেই ইচ্ছা স্থায়ী হলো না। তার বয়স 54। এই পৃথিবীতে তিনি যে দীর্ঘ জীবন কাটিয়েছেন তা বোধ হয় বলা চলে। এই দীর্ঘ জীবনে তিনি অন্যায় এবং অনুচিত ইচ্ছাকে প্রশ্রয় দেননি। মা এবং ছেলের গল্প আড়াল থেকে শোনার ইচ্ছা অবশ্যই অন্যায় ইচ্ছা। শুভ্র খাটে হেলান দিয়ে বসে আছে। তার কোলে সাদা রঙের বালিশ। শুভ্রের গায়ের ফুলহাতা শার্টটাও ধবধবে সাদা। শুভ্র কনুয়ে ভর দিয়ে মার দিকে ঝুঁকে আছে। তার মাথা ভর্তি এলোমেলো চুল। চোখে চশমা নেই বলে শুভ্রর বড় বড় কালো চোখ দেখা যাচ্ছে। রেহানা মনে মনে নিঃশ্বাস ফেলে বললেন, আমার এই ছেলেটা এত সুন্দর হলো কেন? ছেলেদের এত সুন্দর হতে নেই। শারীরিক সৌন্দর্য ছেলেদের মানায় না। শুভ্র বলল, তাকিয়ে আছো কেন মা? রেহানা বললেন, মানুষ তো একে অন্যের দিকে তাকিয়েই থাকবে বোকা। কখনো কি দেখেছিস দুজন চোখ বন্ধ করে মুখোমুখি বসে আছে? শুভ্র হাসল। রেহানা চোখ ফিরিয়ে নিলেন। শুভ্র যখন হাসে তিনি চোখ ফিরিয়ে নেন। মা বাবার নজর খুব বেশি লাগে। তার ধারণা শুভ্রকে হাসতে দেখলে তিনি এত মুগ্ধ হবেন যে নজর লেগে যাবে। শুয়ে পড় শুভ্র। ঘুম আসছে না মা। ঘুমের চেষ্টা করলে ঘুম আরও আসবে না। কাজেই আমি ঘন্টাখানেক জেগে থাকব। একটা কঠিন বই পড়ে ক্লান্ত হয়ে ঘুমোতে যাব। এত রাতে বই পড়বি? চোখের উপর চাপ পড়বে না তো? পড়ুক চাপ। যেভাবে চোখ খারাপ হচ্ছে আমার মনে হয় একসময় অন্ধ হয়ে যাব। অন্ধ হয়ে যাবার আগেই যা পড়ার পড়ে নিতে চাই মা। রেহানার বুক ধক করে উঠল। শুভ্রকে কঠিন ধমক দিতে গিয়েও দিলেন না। ধমক দিলে বা কঠিন কিছু বললে শুভ্র বিষণ্ণ চোখে তাকিয়ে থাকে। দেখতে খুব খারাপ লাগে। মা, কি? তুমি কি আমাকে হালকা করে 1 কাপ চা খাওয়াতে পারবে? এত রাতে চা খেলে তো বাকি রাত আর ঘুমোতে পারবি না। ঘুমোতে না পারলেই ভালো। বইটা শেষ করে ফেলতে পারবো। চায়ের সঙ্গে কিছু খাবি? হ্যাঁ, 1 স্লাইস রুটি গরম করে দিও। রুটির ওপর খুব হালকা করে মাখন দিতে পারো। চিনি দিও না। গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিও। ইয়াজউদ্দিন বারান্দায় বসে আছেন। অ্যাসপিরিন খাননি, তবে 2টো ফিজিয়াম খেয়েছেন। নিজেই শোবার ঘরে ঢুকে ট্যাবলেট বের করেছেন। হাতের কাছে পানি ছিল না। তেঁতুলের শরবত দিয়ে ট্যাবলেট গিলতে হয়েছে। ঘুমের ওষুধ খাবার আধা ঘন্টা পর বিছানায় যেতে হয়। তিনি আধা ঘন্টা পার করার জন্য অপেক্ষা করছেন। তার ঘুম এসে গেছে। চোখের পাতা ভারী হয়ে এসেছে। কয়েকবার হাই উঠেছে। তিনি দেখলেন রেহানা ট্রেতে করে চা নিয়ে শুভ্রের ঘরে ঢুকছে। ইয়াজউদ্দিন সাহেবের ভ্রু কুঞ্চিত হলো। দুপুর রাতে সে ছেলেকে চা বানিয়ে খাওয়াচ্ছে কেন? অন্ধ ভালোবাসার ফল কখনো মঙ্গলময় হয় না। এই ব্যাপারটা রেহানা কি জানে না?
তিনি নানানভাবে নানান ভঙ্গিতে রেহানাকে এটা বোঝানোর চেষ্টা করেছেন। রেহানা কিছুই বুঝেনি। তার নিজের শরীর ভালো যাচ্ছে না, যে কোনো সময় ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। তখন হাল ধরতে হবে শুভ্রকে। শুভ্রর সে মানসিক প্রস্তুতি নেই, সে এখনো শিশু। রেহানা কি এই শিশুকেই নানানভাবে বাঁচিয়ে রাখতে চাইছে? রেহানা এসে স্বামীর সামনে দাঁড়ালেন, কৈফিয়ত দেবার ভঙ্গিতে বললেন, শুভ্র চা খেতে যাচ্ছিল, কি একটা বই নাকি পড়বে, শেষ করবে। ইয়াজউদ্দিন ঠান্ডা গলায় বললেন, চলো ঘুমোতে যাই। তোমার শরীর কি এখন ভালো লাগছে? হুম। কাল সকালে একজন ডাক্তার দেখাবো। তারা সবার ঘরে ঢুকলেন। রেহানা বলল, ফ্যান থাকবে না বন্ধ করে দেব? জানালা দিয়ে হাওয়া আসছে, ফ্যান বন্ধ করে দিই? দাও। তারা ঘুমোতে গেলেন। ইয়াজউদ্দিন পায়ের উপর পাতলা চাদর টেনে দিলেন। তিনি নিজে এখন খানিকটা বিষ্ণু বোধ করছেন। তার শরীর খারাপ করেছিল, বেশ ভালোই খারাপ করেছিল। কে জানে, হয়তো ছোটখাটো একটা স্ট্রোক হয়েছে। তিনি নিজে সে ধাক্কা সামাল দেবার চেষ্টা করেছেন, রেহানাকে বুঝতে দেননি। তিনি কাউকে বিচলিত করতে চান না। তবু খানিকটা বিচলিত রেহানা হতে পারত। সে তার ছেলেকে বলতে পারত, তোর বাবার শরীরটা ভালো না, বারান্দায় বসে আছে, তুই যা বাবার সঙ্গে কথা বলে আয়। রেহানা কিছুই বলেনি। বললে শুভ্র বারান্দায় এসে বসত, উদ্বেগ নিয়ে প্রশ্ন করত, বাবা তোমার কি হয়েছে? ছেলের সঙ্গে কথা বলতে পারলে তার ভালো লাগতো। রেহানা তাকে সে সুযোগ দেয়নি। ইয়াজউদ্দিন সাহেবের ধারণা, রেহানা তাকে ভালো মতো লক্ষ্য করে না, তার আচার আচরণ নিয়ে ভাবেও না। যদি ভাবত তাহলে লক্ষ্য করত। দ্বিতীয়বার বারান্দায় এসে তিনি মাঝখানে চেয়ারে বসেছেন। কেন বসেছেন? দুপাশে দুটি চেয়ার খালি রেখে তিনি কেন বসলেন? উত্তর কি খুব সহজ নয়? তিনি চাচ্ছেন তার স্ত্রী এবং তার পুত্র দুপাশে বসুক। রেহানা, শুভ্রর বয়স কত হলো? 27 বছর 3 মাস। ইয়াজউদ্দিন নিঃশব্দে হাসলেন। ছেলের বয়স বছর এবং মাসে হিসাব রেহানা করে। সে কি তার স্বামীর বয়স জানে? তাকে যদি জিজ্ঞেস করা হয়, আমার বয়স কত রেহানা, সে কি বলতে পারবে? রেহানা বললেন, ওরে এখন একটা বিয়ে দিয়ে দিলে কেমন হয়? ও কি বিয়ের কথা কিছু বলছে? না, বলছে না। ওকে বলতে হবে কেন? বিয়ের বয়স তো হয়েছে। 27 বছর বয়স তো কম না। অনেকের জন্যে খুবই কম। 27 বছরেও অনেকে 7 বছর বয়সী শিশির মতো থাকে। শুভ্রকে নিশ্চয় তুমি শিশু ভাবো না? ইয়াজউদ্দিন জবাব দিলেন না। বুকের চাপা ব্যথাটা আবার ফিরে এসেছে। একই সঙ্গে চোখ জড়িয়ে আসছে ঘুম। ফ্যান বন্ধ করে দেওয়া ঠিক হয়নি, গরম লাগছে, ভ্যাপসা ধরনের গরম। রেহানা উৎসুক গলায় বললেন, ঘুমিয়ে পড়েছ? না। তোমার কি জাভেদ সাহেবের কথা মনে আছে? পুলিশের এআইজি ছিলেন, বিয়ে করেছেন বরিশালে, মনে আছে? আছে। উনার এক ভাগ্নি আছে, ডাকনাম শাপলা। মেয়েটা খুব সুন্দর, টিভিতে গান গায়, বি গ্রেডের শিল্পী, নাটকও করে। ও লেভেল পাশ করে ইউনিভার্সিটিতে ঢুকেছে, পলিটিক্যাল সায়েন্সে পড়ে, 3rd ইয়ার। গায়ের রং শুভ্রের মতো না হলেও ফর্সা। তুমি কি মেয়েটাকে দেখবে? আমি দেখব কেন? তোমার পছন্দ হলে শুভ্রের জন্য আমি মেয়ের মামা জাভেদ সাহেবের কাছে প্রস্তাব দিতাম। বিয়ে করবে শুভ্র? আমার পছন্দের ব্যাপার আসছে কেন? শুভ্রের কোনো পছন্দ অপছন্দ নেই, মতামত নেই। ওকে বিয়ের কথা বললেই হাসে। ইয়াজউদ্দিন জড়ানো গলায় বললেন, এখন ঘুমাও, ভোরবেলা কথা বলবো। ইয়াজউদ্দিন পাশ ফিরে শুলেন।
কোনোভাবে শুয়েই তিনি আরাম পাচ্ছেন না। বারান্দায় চটির আওয়াজ পাওয়া যাচ্ছে। শুভ্র হাঁটছে, বারান্দায় এ মাথা থেকে ও মাথায় যাচ্ছে। রেহানা? হুম, শুভ্র কি বারান্দায় হাঁটাহাঁটি করছে? কই না তো, মনে হচ্ছে চটির শব্দ শুনলাম। ভুল শুনেছ, শুভ্র চটি পরে না। ও আচ্ছা। ইয়াজউদ্দিন চিত হয়ে শুলেন। তার মস্তিষ্ক নিশ্চয়ই উত্তেজিত। উত্তেজিত মস্তিষ্কে চটির শব্দ শুনছেন। তার শরীর তাহলে ভালোই খারাপ হয়েছে। এখন কি হতে পারে যে তিনি ঘুমের মধ্যে মারা যাবেন? ঘুমিয়ে মৃত্যুর ব্যাপারটা প্রায় কখনো হয় না বললেই হয়। প্রকৃতি মানুষকে জাগ্রত অবস্থায় পৃথিবীতে নিয়ে আসে, নিয়েও যায় জাগ্রত অবস্থায়। তার বেলায় নিশ্চয়ই ব্যতিক্রম ঘটবে না। তবু ভয় লাগছে। রেহানা? কি? পানি খাবো। রেহানা উঠলেন। পানির জন্যে একতলায় যেতে হলো। দোতলায় ছোট একটা ফ্রিজ আছে, সেখানে পানির বোতল রাখা হয়নি। ইয়াজউদ্দিন বরফ শীতল পানি ছাড়া খেতে পারেন না। রেহানা পানির বোতল এবং গ্লাস নিয়ে দোতলায় উঠে এসে দেখে ইয়াজউদ্দিন খাটে পা ঝুলিয়ে বসে আছেন। তার মাথার উপর ফ্যান ঘুরছে। শোবার সময় পাতলা পাঞ্জাবি গায়ে দিয়ে শুয়েছিলেন। পাঞ্জাবি খুলে ফেলেছেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। তিনি এক চুমুকে পানির গ্লাস খালি করলেন। ঘড়ি দেখলেন 3টা বাজতে চলল। রাত শেষ হবার খুব বেশি দেরি নেই। শুভ্র কি জেগে আছে? মনে হয় ঘরে বাতি জ্বলছে। ওকে একটু ডাকো তো। এখানে আসতে বলবো? না, বারান্দায় এসে বসতে বলো। তুমি ঘুমাবে না? আজ আর ঘুমোবো না, ঘুম আসছে না। চা খাবে? চা করে দেব? দাও। রেহানা চা আনতে গেলেন। ইয়াজউদ্দিন বারান্দায় এসে বসলেন। প্রায় সঙ্গে সঙ্গেই শুভ্র এসে বাবার পাশে শুভ্রের হাতে একটা বই। অন্ধকারে বইয়ের নাম পড়া যাচ্ছে না, বেশ মোটা বই। শুভ্র বলল, জেগে আছো কেন বাবা? এই সময় তো তোমার জেগে থাকার কথা না। সমস্যাটা কি? শরীর ভালো লাগছে না, ঘুমোতে চেষ্টা করছি, ঘুম আসছে না। তোমাকে খুব চিন্তিত লাগছে। তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না। আজ পত্রিকায় দেখলাম তোমার কটন মিলে গন্ডগোল হয়েছে। মিলের ম্যানেজারের পায়ের রগ কেটে দিয়েছে। তুমি কি এ ব্যাপার নিয়ে চিন্তিত? আমি যখন ঘরে আসি তখন আমার বাইরের কর্মজগৎ ঘরে নিয়ে আসি না। মিলের ব্যাপারটা নিয়ে আমি চিন্তিত ঠিকই, কিন্তু আজকের শরীর খারাপের সঙ্গে তার সম্পর্ক নেই। তুমি জেগে আছো কেন বলো? আমি তো প্রায় রাত জাগি। এমনভাবে কথাগুলি বললে যেন রাত জাগা খুব মজার ব্যাপার। শুভ্র হালকা গলায় বলল, আমার কাছে ভালোই লাগে। রাত জেগে তুমি কি করো? কিছুই করি না, মাঝে মধ্যে পড়াশোনা করি, তবে বেশিরভাগ সময় চুপচাপ বসে থাকি, ভাবি। কি ভাবো? শুভ্র জবাব দিল না, হাসল। ইয়াজউদ্দিন সাহেব আগ্রহ নিয়ে ছেলের হাসি দেখলেন। শুভ্রর হাসি সুন্দর, দেখতে ভালো লাগে। সব শিশুরই হাসি সুন্দর। বয়সের সঙ্গে সঙ্গে হাসির সৌন্দর্য নষ্ট হতে থাকে। শুভ্রর হয়নি। রেহানা চা নিয়ে এসেছে। চা আনতে তার দেরি হবার কারণ বোঝা যাচ্ছে। শুধু চা আসেনি, আয়োজন দেখে মনে হচ্ছে সকালের ব্রেকফাস্ট চলে এসেছে। শুভ্র উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি একটু আগে চা খেয়েছি, আমি কিছু খাবো না, তোমরা খাও। ইয়াজউদ্দিন বললেন, তুমি বসো শুভ্র, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। শুভ্র বসল। রেহানা বললেন, আমি কি বসবো না চলে যাব? বসো, তুমিও বসো। ইয়াজউদ্দিন চায়ের কাপ হাতে নিতে নিতে বললেন, কি বই পড়ছ? শুভ্র বলল, দি এন্ড অফ সিভিলাইজেশন। ইন্টারেস্টিং বই? না বাবা, কঠিন বই।
নানান থিওরি, পড়তে ভালো লাগে না। পড়তে ভালো লাগে না তাহলে পড়ছো কেন? যা আমার ভালো লাগে না তাও করে দেখতে ইচ্ছে করে। ইয়াজউদ্দিন সাহেব কথা খুঁজে পাচ্ছেন না। আওয়াজটা চট করে অন্যরকম হয়ে গেছে। এখন মনে হচ্ছে তিনি কোনো একটা মিটিংয়ে বসেছেন। কোম্পানির জরুরি বিষয় নিয়ে আলাপ করছেন শুভ্রের সঙ্গে। রেহানা তার পিএ, সে নোট নিচ্ছে। এক্ষুনি পিপ করে ইন্টারকম বেজে উঠবে। রেহানা বলবে, স্যার আপনার জরুরি কল, আপনি কথা বলবেন, লাইন দেব। বাস্তবে তা হলো না। রেহানা খুশি খুশি গলায় বললেন, তুমি শুভ্রকে জিজ্ঞাসা করো তো ও বিয়ে করতে চায় কিনা। শুভ্র হাসি মুখে মার দিকে তাকিয়ে আছে, যেন মার ছেলে মানুষিতে মজা পাচ্ছে। ইয়াজউদ্দিন সাহেব বললেন, তোমার মা তোমার বিয়ে নিয়ে খুব এক্সাইটেড বোধ হয়, তুমি কি বিয়ে করতে চাও? শুভ্র বাবার চোখের উপর থেকে চোখ সরিয়ে মার দিকে তাকালো। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে পুষে গলায় বলল, হ্যাঁ চাই। ইয়াজউদ্দিন সাহেব নড়ে চড়ে বসলেন। তীক্ষ্ণ গলায় বললেন, কোনো ছেলেকে যখন জিজ্ঞাসা করা হয় সে বিয়ে করতে চায় কিনা, তখন সে কিন্তু কখনো সরাসরি বলে না চাই। তুমি এত সরাসরি বললে কেন শুভ্র? শুভ্র হাসতে হাসতে বলল, আমি মাকে খুশি করবার জন্য বললাম। মা মনে প্রাণে এইটি আমার মুখ থেকে শুনতে চাচ্ছিল। তুমি কি বলতে চাচ্ছ? তোমার মা চান বলেই তুমি হ্যাঁ বললে? তোমার নিজের ইচ্ছা নেই? আমার নিজের ইচ্ছাও নেই, অনিচ্ছাও নেই। তোমার বন্ধুদের মধ্যে কেউ কি বিয়ে করেছে? এখনো করেনি, তবে জাহেদ সম্ভবত করবে। জাহেদ কে? আমার বন্ধু, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। আমি দেখেছি তাকে? না, আমার বন্ধুরা কখনো আমার কাছে আসে না, আমি তাদের কাছে যাই। ও কি করে? এখনো কিছু করে না, প্রাইভেট টিউশনই করে। তোমার কি মনে হয় না জাহেদ খুব দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করছে? আর উপায় নেই বাবা। ইয়াজউদ্দিন সাহেব একবার ভাবলেন, জিজ্ঞেস করেন উপায় নেই কেন। শেষে নিজেকে সামলে নিলেন। বাড়তি কৌতূহল দেখানোর প্রয়োজন তিনি বোধ করছেন না। কিন্তু তিনি প্রয়োজন বোধ না করলেও শুভ্র করছে। সে খুব আগ্রহ নিয়ে বলল, জাহেদ আসলে দারুণ সমস্যায় পড়েছে। ও যাকে বিয়ে করবে তার নাম কেয়া, বড় বোনের বাসায় থাকে। বড় বোন এবং দুলাভাই দুজনেই বেচারিকে নানাভাবে যন্ত্রণা দিচ্ছে। দুবার প্রায় বাড়ি থেকে বের করে দিয়েছিল। একবার কেয়া রাত 8টার সময় বাড়ি ফিরেছে, তারা দরজা খুলে না, দরজা বন্ধ। বেচারি রাত 11টা পর্যন্ত বাইরে দাঁড়িয়ে কাঁদল। ইয়াজউদ্দিন সাহেব বললেন, কেয়ার সঙ্গে কি তোমার পরিচয় আছে? হ্যাঁ পরিচয় আছে, খুব ভালো মেয়ে, গম্ভীর হয়ে থাকে, কিন্তু মাঝে মাঝে এমন হাসির কথা বলে। প্রাইভেট টিউশনি সম্বল করে একটা ছেলে বিয়ে করে ফেলতে চাচ্ছে, তোমার কাছে কি হাস্যকর মনে হচ্ছে না? জাহিদ কোনো উপায় পায়নি বাবা, ওকে প্রাইভেট টিউশনি করে খেতে হবে। প্রাইভেট টিউশনি করে খেতে হবে কেন? ও বিয়ে পরীক্ষায় 3rd ডিভিশন পেয়েছে। ওর পরিচিত বড় আত্মীয় স্বজনও নেই। ও ধারণা ও কখনো কোনো চাকরি পাবে না। ইয়াজউদ্দিন সাহেব গোপনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার ছেলে কাদের সঙ্গে মিশছে? এরাই কি তার বন্ধু বান্ধব? রেহানা একটু ঝুঁকে এসে আগ্রহ নিয়ে বললেন, শুভ্র তুই কি জাভেদ সাহেবের ভগ্নির সঙ্গে কথা বলে দেখবি? মেয়েটার নাম শাপলা, টিভিতে নাটক করে, খুব সুন্দর। শুভ্র হাসতে হাসতে বলল, তোমার মাথায় শুধু একটা জিনিসই ঘুরছে। শোনো মা, তুমি যদি চাও নিশ্চয়ই আলাপ করে দেখব। ওকে সঙ্গে করে কোনো একটা রেস্টুরেন্টে খেয়ে এলি, গল্প টল্প করলি। ওর সঙ্গে কিছুক্ষণ কথা বললে ওকে তোর পছন্দ হবে। কথা বলবি? কেন বলবো না মা? ইয়াজউদ্দিন সাহেবের রেহানার কথাবার্তা পছন্দ হচ্ছে না। তিনি কিছু সিরিয়াস কথাবার্তা বলতে চাচ্ছিলেন।
রেহানার উপস্থিতিতে তা সম্ভব হবে না। তিনি বললেন, ঘুম পাচ্ছে, চলো ঘুমোতে যাওয়া যাক। তিনি উঠে দাঁড়ালেন। রেহানা উঠলেন না, ছেলের পাশে বসে রইলেন। আগ্রহ উত্তেজনায় তার চোখ চকচক করছে। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গ্লাস ভর্তি তেঁতুলের শরবত। ধন্যবাদ সবাইকে।